আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের বাপ্পি ভাই আবারও তোমাদের মাঝে চলে আসলাম ইংরেজি লেকচার 2, যদিও লেকচার বলা যায় না, প্রশ্ন সমাধান কোর্সের ইংরেজি 2 নাম্বার ক্লাসে। তো আমরা বিভিন্ন স্বনামধন্য যে কোচিংগুলো রয়েছে মানবিকের, সেই কোচিংগুলোর উইকলি টেস্ট 2 অর্থাৎ 2 নাম্বার সপ্তাহের যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের পরীক্ষা নিয়েছিল বিভিন্ন কোচিংয়ে, সেই প্রশ্নগুলো থেকে মানসম্মত প্রশ্নগুলো আমরা বাছাই করে আমরা আজকে প্রশ্নগুলো সলভ করে দেবো। তো শুরুতে তোমরা একটু জানিয়ে দাও আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু কাইন্ডলি সবাই কমেন্টে জানিয়ে দিতে পারো। ইতিমধ্যে আমরা 1 নাম্বার ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ উইকলি টেস্ট 1, ফোকাস, আইকন প্লাস এবং ইউসিসি, এইসব কোচিংগুলোর যেই সাপ্তাহিক পরীক্ষা, মানে প্রথম যে সাপ্তাহিক পরীক্ষা ছিল সেই প্রশ্নগুলোর উপরে আমরা অলরেডি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। তোমাদের প্রশ্নগুলো সলভ করা হয়েছিল ইংরেজির। তো আজকে হচ্ছে 2 নাম্বার, আমরা দেখবো যে উইকলি টেস্ট 2তে আসলে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসছিল এবং কোনগুলো সমাধান করা উচিত, সেইগুলো আমরা বিস্তারিত সলভ করব। অর্থাৎ একটা প্রশ্ন যখন সলভ করবো ওই প্রশ্নের রিলেটেড, অর্থাৎ প্রত্যেকটা তথ্য অর্থাৎ ওই রিলেটেড যা আসতে পারে পরীক্ষায় সব কিছু আমরা বলে দেবো ক্লাসের মাঝেই। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসের কথাবার্তা শুরু করতে পারি। আর তার আগে তোমরা একটু জানিয়ে দিতে পারো যে আমার কথা এবং ওভারঅল সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে ক্লিয়ার। চলো তাহলে আমরা আমাদের আজকের যে ক্লাস কন্টেন্ট অর্থাৎ ফোকাস, আইকন প্লাস বা ইউসিসি, এই কোচিংগুলোর সাপ্তাহিক টেস্ট 2 অর্থাৎ উইকলি টেস্ট 2তে যে পরীক্ষাটা হয়েছিল আর সেই পরীক্ষাতে কি কি প্রশ্ন আসছিল তার মধ্য থেকে আমরা বাছাইকৃত 15টা প্রশ্ন আজকে সলভ করবো এবং 15টা প্রশ্নের মধ্য দিয়ে পুরো টপিকটা আমরা বিস্তারিত আলোচনা করে দেবো। অর্থাৎ এই টপিক নিয়ে তোমার সমস্যা হবে না, ঠিক আছে? তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ। কাফি আহমেদ আমাদের সাথে যুক্ত আছে, মারুফ আমাদের সাথে যুক্ত আছে। চলো আমরা আমাদের কথাবার্তা বেশি না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। যারা ক্লাস করতেছো তারা অবশ্যই যদি এগুলো পারো তাহলে তোমরা কমেন্ট করার চেষ্টা করবো যে কোনটা এ অথবা বি অথবা সি অথবা ডি, আর যে কোনো একটা কমেন্ট করতে পারো। দেন এটার বিস্তারিত আলোচনা বা বিস্তারিত যে ব্যাখ্যা এক্সপ্লেনেশন সেটা আমি বলে দেবো। তো তোমরা এটার অ্যান্সার যদি পেরে থাকো বা কারোর যদি জানা থাকে তোমরা এটা অ্যান্সার করতে পারো যে এটার অ্যান্সার কি হবে। বলছে ফিউ নো মি ইন মাই কলেজ, ঠিক আছে? এখানে ফিউ এর নিচে আন্ডারলাইন করে বলছে এটা আসলে কোন পার্ট অফ স্পিচ, এটা কোন পার্ট অফ স্পিচ, এটা কি একটা প্রোনাউন নাকি ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এখানে বলতেছে কি ফিউ নো মি ইন মাই কলেজ, হেয়ার ফিউ, অর্থাৎ ফিউ এখানে কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ ফিউটা আসলে কি, এটা কি একটা প্রোনাউন নাকি ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ নাকি আসলে নাউন? প্রথম কথা হচ্ছে আমরা জানি নোটা কি বলো তো? নো হচ্ছে একটা ভার্ব। নোটা কি? নো হচ্ছে একটা ভার্ব। একটা বাক্যের গঠন কি হয় নর্মাল, একটা সাধারণত একটা বাক্যের গঠন আমরা কি করি বলো তো? প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। সুতরাং আমরা বলতেই পারবি ভার্বের পূর্বে যেটা থাকে সেটাকে নর্মালি আমরা কি বলি? সাবজেক্ট বলি। সেটাকে নর্মালি কি বলি? সাবজেক্ট বলি, তাই না? ভার্বের পূর্বে যেটা থাকে সেটাকে আমরা নর্মালি কি বলি বলো তো? সেটাকে নর্মালি আমরা বলি হচ্ছে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। তার মানে এটা যদি ভার্ব হয় তাহলে এই বাক্যটা অবশ্যই একটা সাবজেক্ট। আর আমরা পজিশন অফ, তোমরা যখন কোচিংয়ে ক্লাস করছো বা যেখানে ক্লাস করো না কেন, পজিশন অফ নাউন বা পজিশন অফ নাউন এটা কিন্তু তোমরা অলরেডি পড়ছো। তো পজিশন অফ নাউনে আমরা একটা জিনিস পড়ছি কি, বাক্যের সাবজেক্ট হিসেবে, বাক্যের যে সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে কি বসে বলো তো? এই সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে নাউন অথবা কি প্রোনাউন। একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা প্রোনাউন, তাই না? তো আমরা জানি ফিউ হচ্ছে একটা নির্দিষ্ট প্রোনাউন, এজন্য এখানে নাউন বলার কোনো ওয়ে নাই। ফিউকে আমরা কি জানি? ফিউ হচ্ছে নির্দিষ্ট একটা প্রোনাউন। আর এখানে ফিউর নিচে আন্ডারলাইন করে বলছে এটা কি, তার মানে অবভিয়াসলি এটা কি হবে বলো তো? অবভিয়াসলি এটার অ্যান্সার হবে কি? নাউন। অবভিয়াসলি এটার অ্যান্সার কি হবে? প্রোনাউন হবে। এখন কথা হচ্ছে আমরা তো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যখন পড়েছি সেখানে পড়েছি যে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে, ডিটারমিনার হিসেবে কি বসে? ফিউ বসে। এটা আমরা পড়ছি, তাই না? আমরা যখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার পড়ছি তখন বলেছে কি কাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে ফিউ বসে। কাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে কি বসে বলো তো? ফিউ বসে, তাই না? যদি ফিউ বসে তাহলে এটাকে আমরা কেন ডিটারমিনার বলছি না? প্রথম কথা হচ্ছে ডিটারমিনার যখনই থাকবে ডিটারমিনারের পরে অবশ্যই একটা নাউন থাকা লাগবে। যেমন ফিউ বয়েজ,
অর্থাৎ ডিটারমিনারের পরে অবশ্যই একটা নাউন থাকাই লাগবে। তো নাউনের পূর্বে ডিটারমিনার বসে, ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনের পূর্বে বসা। তখন ডিটারমিনারটা কাজ করে হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করে, যেহেতু নাউনের পূর্বে না বসে নাউনকেও মডিফাই করছে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, সুতরাং তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তো মূলত ফিউ একটা ডিটারমিনার, আর ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা দুটা জিনিস শিখলাম এখানে, নাউন এবং প্রোনাউন এখানে বসতে পারে সাবজেক্ট হিসেবে, বাট ফিউ একটা নির্দিষ্ট প্রোনাউন, এজন্য আমরা এখানে নাউন বলবো না। এখন কথা হচ্ছে আমরা তো ফিউ জানি কি একটা ডিটারমিনার, আর ডিটারমিনার তো অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তো এই দুটার মধ্যেও হতে পারে। এটা ডিটারমিনার তখনই হবে যখন আসলে একটা নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে একটা তথ্য দিবে বা মডিফাই করবে, তখন সেটাকে আমরা ডিটারমিনার বলতে পারবো। বাট এখানে দেখো ফিউ, ফিউর পরে কিন্তু আর কোনো তোমার নাউন নেই, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। এটার পর একটা ভার্ব, তার মানে এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, দুইটা আলাদা আলাদা অংশ, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা অংশ, এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং এটা একটা নির্দিষ্ট কি প্রোনাউন। তাহলে তোমরা বলতে পারো কি যে ভাইয়া এটা তো আমরা জানি তো ফিউ একটা ডিটারমিনার, কিন্তু এই বাক্যে কেন ডিটারমিনার হলো না? তার একটাই কথা যে ডিটারমিনার তখন হবে যখন বাক্যের পরে আমরা একটা কি দেখবো, অর্থাৎ ডিটারমিনারের পরে যখন একটা নাউন দেখবো তখন সেটাকে আমরা ডিটারমিনার বলতে পারবো, বা সেটা যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। বাট এটা কিন্তু নাউনের পূর্বে বসে নাই, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে কি নাউন অথবা প্রোনাউন। বাট ফিউ যেহেতু একটা নির্দিষ্ট প্রোনাউন, এজন্য এখানে আমরা অ্যান্সারটা করবো কি 2 এর এ নাম্বার। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1 নাম্বার অ্যান্সার হচ্ছে 1 এর এ, 1 এর অ্যান্সার হচ্ছে এ। চল আমরা পরবর্তী প্রশ্নটা একটু যদি পারো, কাফি আহমেদ কমেন্ট করতেছো, যদি এটা পারো তাহলে তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে এটা সঠিক অ্যান্সার কি হবে। চলো এটা একটু আমরা অ্যান্সার করি। এখানে এটা একটু জটিল মনে হতে পারে, বাট এটা জটিল না আসলে। দেখো, ড্যাশ ইজ দ্য মোস্ট ইনোভেটিভ ওয়ে অফ টিচিং, ড্যাশ ইজ, ভার্বটা কি আছে বলো তো? ভার্ব এখানে ইজ আছে। আচ্ছা, আমরা উইয়ের পরে কখনো ইজ বসাই? কখনো কিন্তু উইয়ের পরে আমরা ইজ বসাই না, অলওয়েজ কি বলি? উই আর, বা উই ওয়ার, তাই না? বা উই হ্যাভ, আমরা এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসাতে পারি। বাট উইয়ের পরে কিন্তু কখনো ইজ হয় না, কেন? কারণ উই মানে কিন্তু আমরা, উই মানে কি আমরা, আমরা মানে কিন্তু একের অধিক, একজন না। একের অধিক মানে অবশ্যই এটা প্লুরাল, আর এটা যখন প্লুরাল হবে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। আর ইজ হচ্ছে সিঙ্গুলার, এজন্য ইজ কখনো উইয়ের পরে হতে পারবে না। এখানে অবশ্যই আমার আর বসতে পারে বা ওয়ার বসতে পারে। তাহলে অপশন এতে দেখো কি দেওয়া আছে, অপশন এতে দেওয়া হচ্ছে উই, উইয়ের পরে তো কখনো ইজ বসে না, তাহলে উইটা তো কখনোই হতে পারবে না। প্রথম কথা, উইটা কখনোই হতে পারবে না, কেন? কারণ উইয়ের পরে ইজ বসে না, উইয়ের পরে আর বসে। এখন দেখো আওয়ার আছে, আওয়ার ইজ, মনে করো আওয়ার যদি আমি বসাই তাহলে আওয়ারের পরে ইজ। তোমাকে বলি আওয়ার হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার হচ্ছে কি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার কখনো সিঙ্গেল একা একা বসতে পারবে না, ঠিক আছে? একটু আগে যেমন ডিটারমিনার বললাম, ঠিক আওয়ার মানে পজেসিভ অ্যাডজেক্টিভটাও সেম। পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গেল একা একা বসবে না, অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে তোমাকে একটা অবশ্যই কি দেওয়া লাগবে? নাউন দেওয়া লাগবে, মাস্ট। আওয়ার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন দেওয়া লাগবে, মাস্ট। যেমন আমরা বলতে পারি কি আওয়ার কান্ট্রি ইজ, তুমি সেটা বলতে পারো, বাট শুধু আওয়ার বলতে পারবে না। তুমি এখানে আওয়ার কান্ট্রি বলতে পারো, ঠিক আছে? আওয়ার টিচার বলতে পারো, বা তুমি যে কোনো কিছু বলতে পারো, আওয়ারের পর একটা নাউন দেওয়া লাগবে, শুধু আওয়ার ইজে হবে না কখনো। আওয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার একটা কি বলো তো? আওয়ার হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু অবশ্যই একটা নাউন মাস্ট, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন মাস্ট। তুমি এখানে যদি আওয়ার অ্যান্সার করো, তাহলে এখানে অ্যান্সারটা আমি এখানে বসাই, আওয়ার ইজ দ্য, এটা কখনো একটা বাক্য হতে পারবে না, কেননা আওয়ারের পরে তোমাকে অবশ্যই একটা নাউন দেওয়া লাগবে, যে আওয়ার কি, আওয়ার কান্ট্রি, নাকি আওয়ার টিচার, নাকি আওয়ার রোম, নাকি আওয়ার বুক, তুমি যে কোনো একটা দিতে পারো, বাট আওয়ারের শুধু আওয়ার বসতে পারবে না। আওয়ারের পরে তোমাকে অবভিয়াসলি একটা নাউন দেওয়া লাগবে, ঠিক আছে? আওয়ারের পরে অবভিয়াসলি তোমাকে একটা নাউন দেওয়া লাগবে। বাট এখানে যদি আমি বি নাম্বারটা অ্যান্সার করি, আওয়ারের পরে কিন্তু নাউন নেই, কারণ আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন বসবে। যেহেতু এখানে নাউন নেই, অপশন বিটা অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে না। এখন দেখো অপশন সি, অপশন সিতে আওয়ার্স। এখন তোমাদের আওয়ার্স সম্পর্কে একটু ধারণা দেই।
আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন আর ডাবল পজেসিভ। কি বললাম? পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউন বিষয়টা কি তোমাদের একটু ধারণা দিই। পজেসিভ প্রোনাউন হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন কেমন? যেমন আমরা বলতে পারি কি মাইন একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এই পজেসিভ প্রোনাউন মাইন। একটা বাক্য লিখলাম আমি, মনে করো লিখলাম দিস বুক ইজ মাই বুক, এরকম একটা বাক্য লিখলাম, বা দিস ইজ মাই বুক, যেটাই তুমি লেখো না কেন, লিখলাম দিস ইজ মাই বুক, সরি কি লিখলাম, দিস ইজ মাই বুক। এখন এই বাক্যটা আমি এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ কি মাইন, অর্থাৎ এই যে এখানে একবার বই আমরা উল্লেখ করেছি, আবার এখানে বই উল্লেখ করেছি যে এই বইটা আমার বই, দুইবার আসলে বইটা আমরা যখন রিপিটেশন করছি এটা আসলে রিডান্ডেন্স বা এটা একটা শুনতে অকার্ড লাগে, তাই না? এটা শুনতে খারাপ দেখে যে বারবার বই, যে এই বইটি আমার বই, এটা না বলে কি বলতাম যে এই বইটি আমার, এটাই কিন্তু তাহলে এনাফ। তাহলে এই মাই বুক সমান সমান আমরা কি লিখলাম, মাইন, অর্থাৎ মাইন সমান সমান কি, মাইন সমান সমান মাইনের পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই আর তারপরে নাউন। ঠিক একই আওয়ার্স সমান কি কি বলতো, আওয়ার প্লাস একটা নাউন, একটু আগে যেটা বললাম আওয়ার প্লাস নাউন, এটাকে সংক্ষেপে তুমি আওয়ার্স লিখতে পারবা। মাই প্লাস নাউন, যেমন মাই বুক, এটাকে সংক্ষেপে লিখলাম মাইন, মাইন মানে মাই বুক, মাইন মানে পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই আর তারপরে নাউন, নাউনটা বুক তো অলরেডি এখানে বোঝাই যাচ্ছে যেখানে আছে, ঠিক আছে। আর আওয়ার্স মানে বিষয়টা কি, আওয়ার্স মানে বিষয়টা হচ্ছে আওয়ার প্লাস নাউন, এই যে একটু আগে আমি বলছিলাম না আওয়ারের পর একটা নাউন বসবে, তো এই দুটাকে যদি আমি একসাথে লিখি তাহলে আমি লিখতে পারবো হচ্ছে কি আওয়ার্স। আওয়ার্স মানে কি, আওয়ার, মনে করো টিচার, মনে করো আমি দিলাম যে আওয়ার টিচার, ঠিক আছে, বা আওয়ার স্কুল বা আওয়ার কান্ট্রি, যে কোনো একটা দিতে পারো। এই আওয়ার প্লাস নাউন এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি আওয়ার্স। তার মানে এখানে শুধু আওয়ার দিলে কিন্তু হবে না, আমি একটু আগে বলেছি, কারণ আওয়ারের পর একটা নাউন লাগবে, বাট আওয়ার্স দিলে কিন্তু হবে। কেন হবে? কারণ আওয়ার্স দিলে কেন হবে, কারণ আওয়ার্স মানে কি, এখানে আওয়ার আছে আর এরপর একটা নাউন আছে, দুইটা মিলে কি আওয়ার্স হচ্ছে, সুতরাং এখানে আওয়ার্সটা অ্যান্সার সঠিক হতে পারবে, এখানে আওয়ার্সটা কি অ্যান্সার সঠিক হতে পারবে। ক্লিয়ার? এখানে আওয়ার্সটা কি সঠিক অ্যান্সার হিসেবে বসবে। তাহলে চলো আমরা পরবর্তী 3 নম্বরটা একটু দেখি। আই লাইক রহিম অ্যান্ড ড্যাশ, এটা অনেক সহজ একটা প্রশ্ন, এটা অনেক সহজ একটা প্রশ্ন, একটু দেখো তো তোমরা অ্যান্সার করতে পারো কিনা, তোমরা অ্যান্সার করতে পারো কিনা একটু দেখো। এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন থেকে আসছে, পার্সোনাল প্রোনাউনের ব্যবহার থেকে আসছে। আশা করি তোমরা সবাই পারবা, কারণ বেশ অনেক দিন ধরে তোমরা কোচিং করছো বা বিভিন্ন জায়গায় ক্লাস করতেছো। আমি আশা করি যে এতটুকু প্রোনাউন তো প্রথম দিকের চ্যাপ্টার তোমরা সবাই মোটামুটি একবার হলেও শেষ করছো, তো এটা সবারই আসলে পারা উচিত, যারা ক্লাসটা করতেছো আমি মনে করি সবাই এটা পারবা। দেখো এখানে বলতেছে কি আই লাইক রহিম অ্যান্ড ড্যাশ, রহিম অ্যান্ড ড্যাশ। প্রথম কথা হচ্ছে লাইক হচ্ছে বাক্যের কি ভার্ব, মানে পছন্দ করা। লাইক হচ্ছে কি ভার্ব, আমি কাকে পছন্দ করি, এই টোটালটা হচ্ছে একটা অবজেক্ট। আমি রহিমকে পছন্দ করি এবং তাকে পছন্দ করি, আমি কাকে পছন্দ করি, রহিমকে এবং তাকে, তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। কি পাই, যে আই লাইক রহিম, আমি রহিমকে পছন্দ করি। প্রশ্ন করে আমি কাকে পছন্দ করি, রহিমকে। আমি কাকে পছন্দ করি, রহিমকে। তার মানে রহিমকে পছন্দ করি, তার মানে এটা অবশ্যই অবজেক্ট। আর রহিমকে না, রহিমকে এবং তাকে, দুইটাই যেহেতু অবজেক্ট, আর আমরা জানি কি অবজেক্টের পজিশনে যে প্রোনাউনটা বসবে, এই যে পজিশন, এই পজিশনে যে প্রোনাউনটা বসবে সেটাকে আমরা লিখবো হচ্ছে অবজেক্টিভ ফর্মে। কি লিখবো বলো তো, আমরা লিখবো হচ্ছে অবজেক্টিভ ফর্মে, অর্থাৎ তোমার অবজেক্টের পজিশনে যে প্রোনাউনটা বসবে, অবজেক্টের পজিশনে যে প্রোনাউনটা বসবে সেটাকে আমরা লিখবো হচ্ছে অবজেক্টিভ ফর্মে। এখন কথা হচ্ছে সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা হচ্ছে না। হি হচ্ছে সাবজেক্টিভ, এটাও হচ্ছে না। হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ এখানে হচ্ছে না, আমার লাগবে কি অবজেক্টিভ ফর্ম। হার হচ্ছে অবজেক্টিভ, হার কার অবজেক্টিভ, শির অবজেক্টিভ হচ্ছে কি হার, তার মানে এটা যেহেতু অবজেক্টিভ তার মানে অ্যান্সারটা আমার লাগবে অবজেক্টিভ। আর অ্যান্সারটা যেন হচ্ছে কি অপশন বি, অপশন বি, যে আই লাইক রহিম অ্যান্ড হার, অর্থাৎ কি হারটা কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে শির অবজেক্ট হিসেবে হার বসছে, শির অবজেক্ট হিসেবে কি হার বসছে, অর্থাৎ আমি রহিমকে এবং তাকে পছন্দ করি, আমি রহিমকে এবং তাকে পছন্দ করি। ঠিক আছে, যেহেতু অবজেক্টের পজিশন, সুতরাং অবজেক্টের পজিশনে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো, আর অবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে শুধুমাত্র আছে অপশন বিতে হার।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আমাদের চতুর্থ প্রশ্নের দিকে আগাই। এভরিথিং ড্যাশ হি টোল্ড মি ওয়াজ ট্রু, এভরিথিং ড্যাশ হি টোল্ড মি ওয়াজ ট্রু, এটা অ্যান্সার করতে পারো কিনা একটু দেখো তো, ট্রাই করে কেউ অ্যান্সার করতে পারো কিনা একটু দেখো। দেখো 4 নাম্বারটা আমরা একটু আলোচনা করি। প্রোনাউনের চ্যাপ্টার যখন পড়ছিলাম তখন একটা জিনিস সবাই শিখেছো কি, হু এবং হুম, এই দুটো রিলেটেড প্রোনাউন আসলে নির্দেশ করে কোনো একটা ব্যক্তিবাচককে, তাই না? কোনো ব্যক্তিবাচককে হু এবং হু রিলেটিভ প্রোনাউন হিসেবে কি নির্দেশ করে। আর যদি বস্তুবাচক কিছু হয় অর্থাৎ অব্যক্তিবাচক আর কি, তাহলে সেখানে কি বসে, হুইজ অথবা দ্যাট বসে। তাহলে এভরিথিং মানে সব কিছু, এভরিথিং এটা আসলে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। এভরিথিং কি বলো তো, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না। এভরিবডি হলে আমরা ব্যক্তিকে বোঝাইতাম, বাট এভরিথিং, হ্যাঁ, এটা আসলে একটা থিং বোঝাচ্ছে, বাট একটা ব্যক্তিবাচক বোঝাচ্ছে না। আর ব্যক্তিবাচক যদি না বুঝিয়ে থাকে, ব্যক্তিবাচক যদি না বুঝিয়ে থাকে তাহলে আমার এখানে হু অথবা হুম আসার প্রশ্ন আসে না। কারণ আমরা প্রথমেই বলেছি ব্যক্তিবাচক থাকলে আমরা সেটাকে নির্দেশ করতে হু অথবা হুম, যেহেতু ব্যক্তিবাচক এখানে নেই তাহলে আমরা এখানে হুম অথবা হু এটা আসার প্রশ্নটা এখানে আসবে না। তার মানে সি এবং ডি আমরা আগেই বাদ দিয়ে দিই। এখন কথা আছে বস্তুবাচক বা অপ্রাণীবাচকের ক্ষেত্রে আমরা হুইস অথবা দ্যাট দুইটাই ব্যবহার করতে পারি। এখানে আসলে দুইটাই আছে, তুমি অর্থগত বলতে পারো অথবা দুইটার আসলে দুইটার যে কোনো একটা যদি বসাও তাহলে যে ভুল হবে, মনে করো অপশনে একটা আছে যে কোনো একটা, তাহলে যে কোনো একটাই তুমি অ্যান্সার দিতে পারবা, দুইটাই এখানে বসতে পারবে। এমন না যে এটার অ্যান্সার বি, মনে করো অপশন দ্যাট নাই হুইস আছে, তার মানে যে হুইস হবে না বিষয়টা কিন্তু এমন না, দুইটাই কিন্তু এখানে বসতে পারবে। বাট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে তোমাকে অ্যান্সার করতে হবে বি নাম্বারটা, অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অ্যান্সার করতে হবে বি নাম্বারটা। মনে রাখবা যদি গ্যাপের পরে সাবজেক্ট দিয়ে শুরু হয় আর যদি দুইটাই অপশনে থাকে তখন তুমি অ্যান্সার করবা দ্যাট। অবভিয়াসলি দ্যাট না থাকলে তুমি হুইসটাও অ্যান্সার করতে পারবা, এটা মনে রাখবা, ঠিক আছে? বাট এরকম যদি দুইটা অপশনে থাকে এরকম বাক্যের ক্ষেত্রে তাহলে অবশ্যই তুমি দ্যাটটা ইউজ করবা, দ্যাটটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এখানে বসবে। আশা করি তোমরা 4 নাম্বারটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীটা একটু অ্যান্সার করি। এভরিওয়ান শুড রেসপেক্ট ড্যাশ টিচার্স, এভরিওয়ান শুড রেসপেক্ট ড্যাশ টিচার্স, এটা একটু দেখো তো তোমরা পারো কিনা। দেখো তোমরা এটা অ্যান্সার করতে পারো কিনা। দেখো আমরা একটা রুলস আছে কি বলতো, বাক্যের শুরুতে যদি ওয়ান থাকে সেটাকে নির্দেশ করতে অবশ্যই কি হবে, ওয়ান্স, কি হবে ওয়ান্স। যেমন ওয়ান, আর যদি ওয়ান না থেকে এমন থাকে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এইরকম ওয়ান থাকে তাহলে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে নির্দেশ করব কি, হিজ অথবা হার। কি হবে, হিজ অথবা হার। অর্থাৎ শুধু ওয়ান থাকলে ওয়ান্স, শুধু ওয়ান থাকলে আমরা ওয়ান্স দিব। এখানে কিন্তু শুধু ওয়ান না, এটা এভরিওয়ান। যখন শুধু ওয়ান থাকলে অ্যান্সার হবে ওয়ান্স, ঠিক আছে? বাট শুধু ওয়ান যখন থাকবে না, শুধু ওয়ান যখন থাকবে না, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান বা এনিওয়ান বা এনিবডি, সামবডি, নোবডি এরকম যখন থাকবে তখন অবশ্যই সেই বাক্যের পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হিজ অথবা হার এর যে কোনো একটা তুমি ব্যবহার করবা। কি করবা, হিজ অথবা হার, হিজ অথবা হার। তাহলে এখানে দেখো হিজ অথবা হারের মধ্যে অপশন আছে একমাত্র কি, এতে, অপশন এতে কি আছে, হিজ। তার মানে এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার্স, মানে প্রত্যেকের উচিত কি তাদের শিক্ষকদের কি সম্মান করা, প্রত্যেকেরই উচিত কি তাদের শিক্ষককে কি করা বলো তো, প্রত্যেকেরই উচিত তাদের শিক্ষককে কি সম্মান করা। তার মানে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে হিজ। এখন যদি এমন থাকতো এখানে মনে করো বাক্যটা এমন আছে যে ওয়ান শুড রেসপেক্ট এভরি নাই,
তাহলে অ্যান্সারটা কি হতো বলো তো? একই বাক্য, শুধু আমি এভরি যদি কেটে দিই, একই বাক্য এভরি যদি কেটে দিই তাহলে অ্যান্সারটা কি হতো একটু বলো তো। আমাদের সাথে যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি কাফিয়া আহমেদ, নাহিদ হাসান। যারাই আছো তাদের সবাইকে এই ক্লাসে আমি আবারও স্বাগত জানাই। তোমরা একটু কমেন্টে অ্যান্সারটা জানাতে পারো। তো কাফিয়া আহমেদ অ্যান্সার করছো বি। হ্যাঁ, অ্যান্সারটা হবে কি তখন? তখন অ্যান্সারটা বি হতো, কেননা এখানে শুধু ওয়ান আছে। শুধু ওয়ান থাকলে আমরা ওয়ান্স দিতাম, বাট এখানে যেহেতু শুধু ওয়ান এভরি ওয়ান আছে, এজন্য এটার অ্যান্সার হবে কি এ নাম্বার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী 6 নাম্বারে চলে যাই। এই যে কোন কোচিংয়ের প্রশ্ন সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখছো? এটা হচ্ছে আইকন প্লাস কোচিংয়ের প্রশ্ন। উইকলি টেস্ট 2 যেটা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু এটা কিন্তু ওখান থেকে কালেক্ট করা। হ্যাঁ, সো একটা প্রশ্ন কিন্তু আমাদের নিজের দেওয়া না, এখানে তোমাদের যে বিভিন্ন কোচিং আছে, ফোকাস বল, আইকন প্লাস বা ইউসিসি, এই যে স্বনামধন্য যে কোচিংগুলো রয়েছে মানবিকের জন্য, প্রত্যেকটা কোচিংয়ের প্রশ্নগুলো আমরা কালেক্ট করে সেই প্রশ্নের উপরেই কিন্তু ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে ইংলিশ পড়তেছো, অনেকে দেখা যাচ্ছে প্র্যাকটিস বা শিটে প্র্যাকটিস করে পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারছো না। তাদের জন্য আমি অবশ্যই বলবো যে আমরা নিয়মিত যে ক্লাসগুলো নিচ্ছি, এখন এই যে রুলস বলে দিচ্ছি, এই রুলস অনুযায়ী তোমরা প্র্যাকটিস আসলে সুযোগটা পাচ্ছ না। এজন্য তোমরা আমাদের আসপেক্ট সিরিজের যে আসপেক্ট ইংলিশ গ্রামার বইটি রয়েছে, এখানে একটা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস আছে। যদি এখানে তুমি প্র্যাকটিসগুলো কমপ্লিট করতে পারো, আসলে কোনো জায়গায় তোমার আটকাবে না। তো আমাদের ক্লাসের পাশাপাশি, তোমার কোচিংয়ের পাশাপাশি তুমি আসপেক্ট সিরিজের আসপেক্ট ইংলিশ গ্রামার বইটি একটু কালেক্ট করে নিও, আর পাশাপাশি আমাদের ক্লাসের গাইডলাইনটা মেনে চলো, তাহলে দেখবা ইংরেজির মতো কঠিন সাবজেক্টটাও তোমার কাছে অনেক ইজি লাগবে। কারণ বইটা আসলে আমাদেরই তৈরি করা। আমি সহ আরও প্রায় 8-10 জন তোমার সিনিয়র শিক্ষকের সমন্বয়ে বইটা কিন্তু তৈরি করা। বইটা সবাই একটু হাতে নিয়ে দেখো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। চলো 6 নম্বর প্রশ্নটা একটু দেখি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলছে দেখো, বলছে যে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের কি, প্রোনাউনের হচ্ছে কারেক্ট এগ্রিমেন্ট এখানে কোথায় হয়েছে। রহিম কাইন্ডলি হেল্পড, এতটুকু সব জায়গায় সেম, 4টা বাক্যে এতটুকু সেম, তাহলে এতটুকু সব জায়গায় সেম। এখন হেল্পটা কি বলো তো? একটা বাক্যের হেল্পটা কি? একটা বাক্যের হেল্প মানে কি সাহায্য করা, এটা তো একটা ভার্ব। হেল্প কি? সাহায্য করা কি একটা ভার্ব না? সাহায্য করা তো একটা কাজ, তার মানে ভার্ব। আর ভার্বের পরে কিসের পজিশন? ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্টের পজিশন। কিসের পজিশন? ভার্বের পরে কিন্তু অবজেক্টের পজিশন। আর অবজেক্টের পজিশনে যতগুলো প্রোনাউনে বসবে সবগুলো আমার অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। সবগুলো কি অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এখন আমরা দেখি কোথায় কোথায় অবজেক্টিভ ফর্ম বাদে আছে। দেখো প্রত্যেক জায়গায় অবজেক্টিভ ফর্ম আছে। এখন আমরা একটা সিকোয়েন্স দেখব, যখন একাধিক প্রোনাউনটা পাশাপাশি বসবে। এখানে 3টা প্রোনাউন পাশাপাশি বসছে। একাধিক প্রোনাউন পাশাপাশি বসলে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে দেবা থার্ড পারসন, তারপরে দেবা ফার্স্ট পারসন। ঠিক আছে? প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে কি ফার্স্ট পারসন। এবং এই 3টাই অবজেক্টিভ ফর্মে দিতে হবে। 3টাই কি অবজেক্টিভ ফর্মে দিতে হবে, কেননা ওইটা হচ্ছে অবজেক্টিভ ফর্মের স্থানে আছে। অবজেক্টিভ ফর্মের স্থানে যেহেতু আছে, অবজেক্টিভ ফর্মে দিতে হবে। তো সেকেন্ড পারসনের অবজেক্টিভ ফর্ম হিসেবে প্রথমে ইউ এর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, আয়ের অবজেক্ট মি। তার মানে অ্যান্সারটা কি হবে? ইউ, হিম অ্যান্ড মি। দেখো তো এটা কোথায় আছে? দেখো এই যে ইউ, হিম অ্যান্ড মি। সুতরাং সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি। সঠিক অ্যান্সারটা কি বলো তো? সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অর্থাৎ রহিম কাইন্ডলি হেল্প ইউ, হিম অ্যান্ড মি। ইউ, হিম অ্যান্ড মি। এখানে যেহেতু হেল্প একটা ভার্ব, এবং ভার্বের পরে যেটা বসে সেটা টোটালটাই কি একটা অবজেক্টের স্থান। আর অবজেক্টের পজিশনে আমরা অবজেক্টিভ ফর্মে লিখব। এখন যেহেতু একাধিক প্রোনাউন পাশাপাশি বসছে, এজন্য আমাদের একটা সিকোয়েন্স লাগে। সিকোয়েন্সটা হচ্ছে 2-3-1, এবং এই 2-3-1 সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে অ্যান্সার করছি যে ইউ, হিম অ্যান্ড মি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো আমরা পরবর্তী 7 নম্বরে চলে যাই। ইট ওয়াজ শি নট মি হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রিপোজিশন। বলো তো কোনটা হবে? এটার অ্যান্সার যদি পারো তাহলে তোমরা একটু কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কি হবে। দেখো 7 নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা জানি কি বিভার্ব, বিভার্ব কোনগুলো? বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বি। এগুলোকে বলে হচ্ছে আমরা কি বলতো? এগুলোকে বলে হচ্ছে বিভার্ব। আর বিভার্বের পরে যখন একটা প্রোনাউন আসবে,
সেই প্রোনাউনটা অবশ্যই আমাদের সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। কি করতে হবে? সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। তো বি ভার্বের পরে একটা প্রোনাউন আসলে সেই প্রোনাউনটা আমার সাবজেক্টিভ ফর্মে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, আমরা কি করব? সাবজেক্টিভ ফর্মে লিখব। তাহলে ইট ওয়াজের পরে যে প্রোনাউনটা সেটা সাবজেক্টিভ, এটা শি আছে, এখানে মি আছে, দুটা প্রোনাউন যদি বসে দুটাকে আমার সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এখন দেখো, এটা অবজেক্টিভ, এটা অবজেক্টিভ, তার মানে এই দুটো আগেই ভুল। আমার লাগবে কি? সাবজেক্টিভ। এখন এখানে সাবজেক্টিভ, এখানে সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ, এটা কি? অবজেক্টিভ। বাট আমার অ্যান্সার করতে হবে কি? এখানে যেহেতু বলছে তুমি অথবা আমি, দুইটাই কিন্তু সেম জিনিস, হয় তুমি হবে না হয় আমি। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি করতে হবে? অ্যান্সার করতে হবে দুটাই সাবজেক্টিভ ফর্ম। বি ভার্বের পরে যখন দুইটা প্রোনাউন বসবে, আমার দুইটাকে সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। তো আমরা জানি কি শিও একটা সাবজেক্টিভ ফর্ম এবং পাশাপাশি কি আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। দুটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এজন্য দুটো অ্যান্সার হবে। বাট এখানে মি অবজেক্টিভ ফর্ম আছে, যেহেতু বি ভার্বের পর অবজেক্টিভ ফর্ম হবে না, এজন্য ডি নাম্বারটা হচ্ছে না। দেখো, হি হিমসেলফ সলভড দ্য ম্যাথ, সে নিজে আসলে কি ম্যাথটা সলভ করে ফেলছে। এটা বলো তো, এটা সবাই পারবা। আট নাম্বারটা সবাই পারবা না? দেখো এখানে কি হিমসেলফ, তো আমরা সবাই নর্মালি কি জানি বলো তো, যে কাফি তমা সবাই অ্যান্সার করছো। আমরা জানি কি সেলফযুক্ত প্রোনাউন সবাই জানে হচ্ছে কি বলো তো? রিফ্লেক্সিভ। কি জানি? রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সবাই অ্যান্সার করছো যে এখানে হিমসেলফের নিচে আন্ডারলাইন করা আছে, যার কারণে রিফ্লেক্সিভ বলছো। একটু খেয়াল করে দেখবা, যখন সাবজেক্টের পরেই যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে, যে হিমসেলফ সলভ, আমি এতটুকু লিখলাম। সাবজেক্টের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে একটা দ্বিত্ব প্রকাশ করবে বা অনেক জোর প্রদান করবে যে সে আসলে নিজে কি করলো? ম্যাথটা সলভ করে ফেলছে। সাবজেক্টের পরে যখন একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা আসলে দ্বিত্ব প্রকাশ করবে, তখন অবশ্যই সেটা ইমফ্যাটিক প্রোনাউন হবে। সাবজেক্টের পরেই বসবে, সাবজেক্টের পরে বসে যখন একটা জোর প্রদান করবে নিজে করার ক্ষেত্রে, সেটা অবশ্যই ইমফ্যাটিক প্রোনাউনটা হবে। বাট এরকম যদি থাকে ভার্বের পরে, যে ভার্বের পরে এরকম সেলফযুক্ত, তখন সেটা অবশ্যই রিফ্লেক্সিভ হবে। কি হবে? তখন সেটা রিফ্লেক্সিভ হবে। তো এতটুকু পার্থক্য তোমরা আশা করি ধরতে পারছো, যে কি সেলফযুক্ত যখন ভার্বের পরে বসে আসলে নিজের কাজ নিজে করাই বোঝাবে, এই জায়গাটাই বসে, তখন সেটা রিফ্লেক্সিভ হবে। যখন সাবজেক্টের পরেই তোমার একটা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে আসলে নিজের কাজ নিজে জোর প্রদান করে বোঝাবে, তখন সেটা অবশ্যই কি ইমফ্যাটিক প্রোনাউন হবে। যেহেতু ইমফ্যাটিক প্রোনাউন হবে, এটা অনেকে অ্যান্সার ভুল করছো, কারণ সবাই জানে হচ্ছে সেলফযুক্ত মানেই কি রিফ্লেক্সিভ প্রোনাউন। যেহেতু আমরা জানি সেলফযুক্ত মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, যার কারণে অ্যান্সার আমরা বি করে দিয়েছি, এ করে দিয়েছি, কিন্তু এটার অ্যান্সার হবে কি ইমফ্যাটিক। তো রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিকের পার্থক্যটা কি? ভার্বের পরে বসে এখন নিজের কাজ নিজে করা বোঝালে অবশ্যই সেটা রিফ্লেক্সিভ হয়। আর সাবজেক্টের পরে যখন বসবে, সাবজেক্টের পরে বসে যখন এটা আসলে নিজের কাজ নিজে জোর প্রদান করে বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো ইমফ্যাটিক প্রোনাউন। আশা করি ক্লিয়ার। চলো আমরা 9 নাম্বারটা একটু দেখি। ড্যাশ অবস্ট্রাক্টস দ্য ডেমোক্রেটিক প্রসেস ইজ এ ন্যাশনাল এনিমি, হুএভার, হুমএভার। এটার অ্যান্সার করো দেখি, কে পারো? দেখো, এটা দেখো, প্রথম কথা আমি একটু আগেই বলছিলাম হচ্ছে হু এবং হুম। এটা কাকে নির্দেশ করে? ব্যক্তিকে নির্দেশ করে, তাই না? তার মানে ব্যক্তির অবশ্যই একটা নাউন, ব্যক্তির অবশ্যই কি নাউন। তার মানে হু অথবা হুম সেখানে বসবে যার পূর্বে একটা নাউন থাকবে। সংক্ষেপ, আমি একটু আগে বলছিলাম হু অথবা হুম
ব্যক্তিকে নির্দেশ করে, তার মানে তার পূর্বে একটা ব্যক্তি থাকে। আর যেহেতু ব্যক্তি থাকে, ব্যক্তিটা অবশ্যই একটা নাম, তার মানে হু অথবা হুমের পূর্বে অবশ্যই একটা নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। অর্থাৎ নাউন থাকবে, তারপরে হু অথবা হুম থাকে। নাউন থাকে, তারপরেই হু অথবা হুম থাকে। এখানে শুরুতেই গ্যাপ, গ্যাপের পূর্বে তার নাউন নাই, তাই না? কারণ শুরুতেই গ্যাপ, পূর্বে তার কিছু নাই, তার মানে নাউন নাই। নাউন না থাকলে হু অথবা হুম হতে পারবে না। অর্থাৎ এই নাউনটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট না থাকলে হু অথবা হোম হতে পারবে না। এখন আমাদের অ্যান্সার হু এভার অথবা হোম এভারের দুটা যে কোনো একটা করতে হবে। তো হু এভার পরে বসে হচ্ছে ভার্ব, আর হোম এভারের পরে বসে হচ্ছে সাবজেক্ট। তো এখন দেখবো আসলে যদি এটা ভার্ব হয় তাহলে আমরা হু এভার দেবো, আর সাবজেক্ট হলে এটা নর্মালি কি অবস্ট্রাক্টস, এটা হচ্ছে একটা ভার্ব। যেহেতু এটা একটা ভার্ব আর ভার্বের পূর্বে কি বসে? হু এভার বসে। সাবজেক্ট থাকলে আমরা হোম এভার দিতাম, বাট যেহেতু এখানে ভার্ব আছে সুতরাং আমরা এখানে কি দিব? সুতরাং এখানে আমরা দিব হচ্ছে হু এভার। এখন হু অথবা হোম কেন হলো না? এর সংক্ষেপ প্রথম কথা হচ্ছে হু অথবা হোমের পূর্বে একটা নাউন থাকা লাগে। তো এখানে যেহেতু কিচ্ছু নাই, শুরুতেই গ্যাপ, তার মানে দুটো আগেই ভুল। ঠিক আছে, চল আমরা মানে রিলেটিভ প্রোনাউন যখন হবে তখন অবশ্যই হু অথবা হোম একটা নির্দিষ্ট নাউনকে আর কি নির্দেশ করবে। চলো 10 নাম্বারটা, সালাম হিট ড্যাশ অ্যান এক্সিলেন্ট আইডিয়া। এটা সবাই আসলে পারার কথা আমি আশা করি। এটা যদিও ভোকাবুলারি একটা টপিক বা ভোকাবুলারির প্রশ্ন। হিট কী হবে বলো তো? এটার অ্যান্সার কেউ কি পারবা? হিটের পরে এখানে আমি বলে দিই, এটা যদিও মুখস্থ বোঝানোর কিছু নেই, তবুও বলি হিট আপন। হিট আপন হচ্ছে আসলে কোনো কিছু প্রকাশ করা। ঠিক আছে, কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু বলা, কোনো আইডিয়া দেওয়া, এই যে এই বিষয়গুলোকেই বোঝায়। যে সালাম হিট আপন অ্যান এক্সিলেন্ট আইডিয়া, সে একটি এক্সিলেন্ট আইডিয়া খুঁজে বের করলো, খুঁজে বের করা হতে পারে, বা একটা আইডিয়া প্রকাশ করলো, বা একটা আইডিয়া বললো, একটা আইডিয়া শেয়ার করলো, যে কোনো কিছু এখানে হতে পারে। হ্যাঁ, তার মানে এটার 10-এর অ্যান্সার হবে হিট আপন। হিট আপন অর্থাৎ প্রকাশ করা, শেয়ার করা, খুঁজে বের করা, অ্যানালাইসিস করে বের করে আনা। তো যে কোনো কিছু তুমি দিতে পারো। নর্মালি এক কথা যে কি, সে একটা এক্সিলেন্ট আইডিয়া খুঁজে বের করলো, বা সে একটা এক্সিলেন্ট আইডিয়া শেয়ার করলো, সে একটা এক্সিলেন্ট আইডিয়া আমাদের বললো। তো যে কোনো কিছু তুমি ভাবতে পারো হিট আপন, অর্থাৎ এইগুলোই বোঝাবে যে সে আমাদের বললো অথবা শেয়ার করলো বা খুঁজে বের করলো, অনুসন্ধান করলো, যে কোনো কিছু তুমি ধরতে পারো হিট আপন। আশা করি এটাও ক্লিয়ার। চলো আমরা 11 নাম্বারটায় চলে যাই। দ্য অ্যান্টোনিম অফ দ্য প্লেন্টিফ, এটার অর্থ হচ্ছে বাদী পক্ষ। এই যে আমরা আইনি লড়াই, যে বাদী পক্ষ আর বিবাদী পক্ষ, এই যে কোর্ট কাছার যদিও কম বুঝি সেগুলো, কোর্ট কাছারের যে বিষয়গুলো যে বলে না, বাদী পক্ষ আর একটা বিবাদী পক্ষ। তো মনে করো এখানে কি চাইছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তুমি আসলে আমার সাথে রাফ বিহেভ করছো, বা আমার সাথে একটা খারাপ কিছু করছো, বা দেখা যাচ্ছে কোনো একটা অন্যায় করছো। তো তোমার জন্য আমি কি করলাম? আমি কোর্টে মামলা করলাম। মামলা করে দেখা যাচ্ছে মামলা করলাম, তার মানে তোমার বিরুদ্ধে তো আমার অবশ্যই একটা কি থাকা লাগবে, একটা পক্ষ থাকা লাগবে, যেটাকে বলবো বাদী পক্ষ। হ্যাঁ, মানে এটা আমার পক্ষ, প্লেন্টিফ মানে আমি কি? আমি বাদী। এখন মনে করো যে তুমি তো অন্যায়টা করছো, অন্যায় তো আমি করিনি, আমি তোমার বিরুদ্ধে মামলা করছি, তার মানে আমি হচ্ছে প্লেন্টিফ, আমি তোমার বিরুদ্ধে মামলা করছি। আর তুমি হচ্ছে খারাপ কাজটা করছো, বা অত্যাচার করছো, বা নির্যাতন করছো, যাই করছো, তোমাকে বলবো হচ্ছে ডিফেন্ডেন্ট। এটা অর্থ কি? তুমি আসলে যে খারাপ কাজটা করছো, তোমার বিরুদ্ধে আমি আসলে একটা মামলা করছি। তো এটা যদিও সিনোনিম অ্যান্টোনিম, এখানে বোঝানোর কিছু নাই। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। এটার অ্যান্সার কি বলো তো? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো পরবর্তী 12 নাম্বারটা দেখো। ওকে, এভরিবডি ডিনার্স রেডি, প্লিজ হেল্প। মানে কি বলছে? সবাইকে বলতেছে, ওকে সবাইকে বলতেছে কি, রাতের খাবার কি প্রস্তুত, প্লিজ হেল্প। মানে কি করবে? হেল্প কি করবে? এখানে অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। কি হবে বলো তো? যখন কথা কারোর মধ্যে বোঝা যায় না, তার মানে অবশ্যই মনে রাখবা তোমার সাথে আমার কথা হচ্ছে। মানে আমি কাউকে বলছি মানে সেটা অবশ্যই তুমি। যখন ইন্ডিকেট করা থাকবে না, তখন মনে করবো ওটা আসলে তোমার সাথে আমার একটা কথোপকথন বোঝাবে। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে ওকে এভরিবডি ডিনার্স রেডি, মানে সবাইকে বলতেছে কি যে রাতের খাবার কি হয়ে গেছে? প্রস্তুত হয়ে গেছে। প্লিজ হেল্প ইউর সেলফ, মানে তুমি নিজে আসলে নিজেকে কি একটু সাহায্য করো। তোমাকে বোঝাতে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কি বসবে? ইয়োর সেলফ। শিকে বোঝাতে হার সেলফ হয়। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ইয়োর সেলফ। পরেরটা দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট।
এটা এটা হচ্ছে একটা তোমার কি বলে, এটা হচ্ছে তোমার স্পেলিং মিস্টেক। এটা হচ্ছে একটা বোঝানোর কিছু নাই। এটা কি হবে বলো তো? 13 নাম্বারটা কি হবে বলো? 13 নাম্বারটা খুবই ইজি একটা কোশ্চেন। দেখো এটা হচ্ছে কি স্পেলিং, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা বোঝানোর কিছুই নেই, এটা হচ্ছে তোমার কি একটা স্পেলিং সঠিক বানান। তো পরবর্তী আমরা 14 নম্বরে চলে যাই। 14 নম্বরটা কি হবে বলো? দ্য লেসন ইজ এ মাস্ট। এই মাস্টটা কোন পার্টস অফ স্পিচ বলো? এ মাস্ট কোন পার্টস অফ স্পিচ? দেখো এটার অ্যান্সার একটু খেয়াল করে দেখো, যে দ্য লেসন ইজ এ মাস্ট। দ্য লেসন ইজ এ মাস্ট ফর এভরিওয়ান। এখানে হেয়ার মাস্ট ইজ এ অথবা অ্যান, এই মাস্টটা আসলে কোন পার্টস অফ স্পিচ এটাই বোঝাচ্ছে, তাই না? এই মাস্টটা আসলে এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ? এখানে এটা হচ্ছে কি বলতো, আমরা নর্মালি মাস্ট জানি কি একটা তোমার মডাল ভার্ব, যেমন মে মাইট মাস্ট বলি না, এটা হচ্ছে মডাল ভার্ব হিসেবে আমরা জানি, বাট এই বাক্যে কিন্তু এটা ভার্ব না। মডাল ভার্ব হলে অবশ্যই মডাল ভার্বের পরে একটা মেন ভার্ব থাকা লাগবে, এটা মাস্ট। ঠিক আছে, মডাল ভার্বের পরে অবশ্যই একটা মেন ভার্ব থাকাই লাগে অবশ্যই। তো এখানে এই হচ্ছে একটা কি আর্টিকেল। আর পজিশন অফ নাউনের ক্ষেত্রে পজিশন অফ নাউন যখন থাকবে, পজিশন অফ নাউন যখন থাকবে, পজিশন অফ নাউনের পরে অর্থাৎ আর্টিকেল যখন থাকবে, আর্টিকেলের পরে যে শব্দটা থাকবে অর্থাৎ আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে যেটা থাকবে সেটা অলওয়েজ নাউন হবে। আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝে যেটা থাকবে সেটা অলওয়েজ নাউন হবে। কি হবে বলো তো? নাউন হবে। তাহলে এখানে কি এ হচ্ছে একটা আর্টিকেল, ফর হচ্ছে একটা নাউন, সরি ফর হচ্ছে একটা প্রিপজিশন। তার মানে তাহলে মাঝেরটা কি হবে এবার বলো তো, কমেন্ট করো, অনেকেই ভুল আনসার করছো। একটু দেখো এবার কি হবে, যে আর্টিকেলের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে পজিশন অফ নাউনের ক্ষেত্রে অবশ্যই সেটা নাউন হবে, এবং আর্টিকেল বা নাউনের মাঝে যেটা বসে সেটাও কিন্তু নাউন হবে। তুমি যেভাবে শিখে থাকো না কেন, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে নাউন। তার মানে এ মাস্ট ফর, এ হচ্ছে একটা আর্টিকেল আর ফর হচ্ছে প্রিপজিশন, মাঝে যেটা সেটা হচ্ছে কি নাউন। মাঝে যেটা সেটা কি বলো তো, সেটা হচ্ছে নাউন। তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ। চল আমরা 15 নম্বর প্রশ্নটা একটু দেখে, এবং 15 নম্বর প্রশ্নটা হচ্ছে কিন্তু আমাদের সর্বশেষ প্রশ্ন। তোমরা একটু এটার অ্যান্সার করো, আমি বিস্তারিত ব্যাখ্যা বলে দেবো। কি হবে এটা? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বেশ কয়েকটা 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্যের মধ্যে কোনটা সঠিক বাক্য তোমরা একটু কমেন্টে জানাতে পারো। নাদিয়া আক্তার বলছো সি। চলো আমরা একটু দেখি
প্রথম যে ক্লুটা আমরা বের করব সেটা হচ্ছে এই বাক্যে, প্রত্যেকটা বাক্যে দেখো ইয়েস্টারডে আছে। কি আছে বলো তো? ইয়েস্টারডে। আমরা জানি কোনো বাক্যে ইয়েস্টারডে থাকলে সেই বাক্যটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে যে ভাগটা সেটা অলওয়েজ V2 হয়। তাহলে বাইয়ের V2 হচ্ছে কি? বট। এই যে এই তিনটা সঠিক আছে। এখানে হ্যাজ বট, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা জানি আমার পাস্ট ইনডিফিনিট লাগবে, তার মানে একটা অপশন আমরা কেটে দিছি। এখন এই তিনটার মধ্যে দেখব। এই তিনটার মধ্যে চলো আমরা একটু দেখি। প্রথম কথা ইয়েস্টারডে দেখে আমরা একটা অপশন কেটে দিছি, এখন দেখব। তো সব, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কি একটা আনকাউন্টেবল নাউন? তো আনকাউন্টেবল নাউনের যখন বৈশিষ্ট্য পড়েছিলাম, বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে পড়েছিলাম আনকাউন্টেবল নাউনের সাথে ইএস অথবা ইএস যুক্ত হইতে পারবে না। দ্বিতীয় কথা, এর পূর্বে এ অথবা এন বসতে পারবে না। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম? যে আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা এস যুক্ত হতে পারবে না, আর এ অথবা এন হতে পারবে না, বা নাম্বারও বসতে পারবে না। তাহলে অপশন এটা দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে এখানে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে, তাই না? এই যে প্রথম বৈশিষ্ট্যটা দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হইতে কি পারবে না। তার মানে পারবে না, যেখানে সফের সাথে এস যুক্ত হয়েছে, তার মানে এটা আনকাউন্টেবলের সাথে এস যুক্ত হতে পারবে না, এটা ভুল। এখন দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসতে পারে না। এই যে এটা আনকাউন্টেবল নাউন হলে এর পূর্বে এ অথবা এন বসছে, তার মানে এটাও কি ভুল। আমার তিনটা কিন্তু আমরা বাক্যে ভুল বের করে ফেলছি। আর তিনটা ভুল যখন বের করবো তাহলে অটোমেটিক যেটা থাকে সেটাই তো অ্যান্সার। তার মানে এটা কি অ্যান্সার? এই যে এখানে সব, এটার সাথে কি আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বাই এস যুক্ত হয় নাই, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউনকে যদি তুমি গণনা করতে চাও তাহলে এ পিস অফ, এ বার অফ, এ ক্ল্যাপ অফ, এগুলো তুমি ব্যবহার করতে পারবা। এগুলো ব্যবহার করে যে আমরা মনে করো যে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে পারি না, মানে গণনা করতে পারি না। এখন তুমি যদি বলো যে গণনা করাই লাগবে, তখন আমরা আসলে কিভাবে গণনা করব? তখন বলতে পারি যে এক পিস সাবান, বা এরকম বলতে হবে। ঠিক আছে, এক পিস ফার্নিচার, এইভাবে পিস ধরে বলতে হবে। তুমি বলতে পারবে না যে একটি সাবান বা একটি ফার্নিচার, এইভাবে বলতে পারবে না। তোমাকে বলতে হবে এ পিস অফ ফার্নিচার অথবা পিস অফ সোপ। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি। সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি। তো এরই মধ্য দিয়ে যেখানে তোমরা একটু খেয়াল করে দেখো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে টার্গেট করে পড়াশোনা করতেছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমাদের যে ক্লাসগুলো তোমরা রেগুলার করতেছো, এই ক্লাসগুলোর পাশাপাশি যে দেখো এখানে অ্যাসপেক্ট ইংলিশ গ্রামার, অ্যাসপেক্ট ইংলিশ ভোকাবুলারি এবং অ্যাসপেক্ট ইংলিশ টেক্সট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার ইংরেজির যে ভীতি, সেই ভীতি দূর করতে অবশ্যই ইংলিশটা তোমাকে ভালো মতো শিখতে হবে। ইংরেজি আসলে কোনো বিকল্প নেই। কেন বিকল্প নেই? কারণ তোমরা জানো 90%-এর বেশি স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফেল করবে। তো সেক্ষেত্রে রিটেনের কি বলে টেক্সটের কিন্তু গুরুত্ব অনেক বেশি। তোমরা ইতিমধ্যে জানো টেক্সট কিন্তু এখন শুধু ঢাবি না, তুমি যদি ঢাবি বলো বা কিছুদিন পর বিইউপিতে পরীক্ষা, বিইউপিতে কিন্তু গত বছর 26টা প্রশ্ন আসছে হচ্ছে তোমার টেক্সট বুক থেকে। সো টেক্সট বুক তুমি যদি মনে করো পড়বা না, তাহলে কিন্তু শেষ। আর গুচ্ছতেও তোমার কয়েকটা প্রশ্ন থাকবে। ওভারঅল বলা যায় যে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টেক্সট বুক থেকে কিছু কিছু প্রশ্ন করবে। আর ভোকাবুলারি তো এটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না। এখন দেখা যায় যে গ্রামার যদি 8টা আসে, ভোকাবুলারি 6টা আসে, মানে প্রায় 50-50 না হলেও 40-60, এমন যে ভোকাবুলারি কিন্তু গ্রামারের থেকে কোনো অংশে কম আসে না। সেক্ষেত্রে তোমার ইংরেজির একটা ভালো প্রস্তুতি নিতে আমাদের অ্যাসপেক্ট ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি এবং অ্যাসপেক্ট ইংলিশ টেক্সট, এই তিনটি বই তুমি যদি সহায়ক হিসেবে পাশে রাখো, পাশাপাশি আমাদের গাইডলাইন এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করো, তাহলে আশা করবে এবং আমরা এতটুকু আশাবাদী যে তোমার ইংরেজি অংশ নিয়ে কখনোই সমস্যা হবে না। শুধু ইংরেজি বলে না, আমাদের মানবিকের যে বইগুলো রয়েছে, মানবিকের ইংলিশ বলো, বাংলা বলো বা জিকে বলো, পুরো সেটটা যদি তুমি সাথে রাখো, পাশাপাশি অ্যাসপেক্ট সিরিজকে তুমি পাশে রাখো, তোমার এই যে অ্যাডমিশন জার্নি সেটা একদম শতভাগ সম্পূর্ণ হয়ে যাবে অ্যাসপেক্টের মাধ্যমেই। এবং আশাবাদী যে তোমাদের যে স্বপ্নের লক্ষ্যে তোমরা আসছো, সেই স্বপ্নটা অবশ্যই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।